মাস্টার পাস করে বাড়িতে বসে আছি। রোজগার বলতে খালি বিকেলে দুটো ছাত্র পড়াই। হঠাৎ করে একদিন কলকাতা থেকে আমার এক দুঃসম্পর্কের মাকে ফোন করে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারলো যে আমি চাকরি না পেয়ে বেকার হয়ে বাড়িতে বসে আছি আর হতাশায় ভুগছি। মাকে প্রস্তাব দিল, সাগর যখন কোনো কাজকর্ম করে না তখন আমার কাছে পাঠিয়ে দে, ও আমাকে ব্যবসায় সাহায্য করবে। আমার একটা বিশ্বাসী লোক দরকার। সাগরকে বিশেষ কিছু করতে হবে না, খালি আমার কর্মচারীদের উপর নজর রাখবে। আমি সব দিক একা সামলাই, আর সেই সুযোগে অনেকেই ফাঁকি মারে। সাগর এলে ওদের ফাঁকি মারা বন্ধ হয়ে যাবে। ও অফিসটা দেখে নিলে আমিও ঠিকমতো অন্য সব দিক দেখতে পারবো, ব্যবসাটাকে বাড়াতে পারবো। মাও অমনি স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে গেল। উত্তম মামার কোনো ছেলে নেই, একটাই মেয়ে, বছর 3 আগে সে উচ্চ মাধ্যমিক পাশ করার পর এক অনাবাসী ভারতীয়ের সাথে 3 মাস ইন্টারনেটে প্রেম করে তারপর বিয়ে করেছে। এখন আমেরিকায় থাকে। মা আমাকে ডেকে বলল, তুই কলকাতায় চলে যা, উত্তমের কাছে গিয়ে থাক, ওকে ওর ব্যবসায় সাহায্য কর। জানিস তো ওর পরিবহনের ব্যবসা আছে, নতুন ব্যবসা, তবে মস্ত বড়, প্রচুর লাভ। ওরা খুব বড় লোক, টাকা পয়সায় তোর কোনো কষ্ট হবে না, খুব যত্নে থাকবি। পরের দিন আমি কলকাতায় চলে এলাম। অনেকদিন বাদে উত্তম মামার বাড়িতে এলাম। শেষ আসছিলাম মামাতো বোনের বিয়েতে, সেই সময় 1 সপ্তাহ কাটিয়ে গিয়েছিলাম। তখন মামা চাকরি করতো। আমি বাড়ি ফিরে যাওয়ার কয়েক মাস বাদেই শুনলাম মামা চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে পরিবহনের ব্যবসা শুরু করেছে। এই 2.5 বছরে প্রচুর পয়সা রোজগার করেছে। মামার বাড়ি গিয়ে তাই আমার তাক লেগে গেল। একতলা বাড়িটা 2 তলা হয়ে গেছে, পুরোটাই মার্বেল আর প্যারিস করা। জানালা দরজা সব সেগুন কাঠের। বাইরেরটাও দুধ সাদা রং করা। একতলায় 3টে ঘর ছিল, তাদের মধ্যে 2টোকে ভেঙে বড় একটা ড্রয়িং রুম করা হয়েছে। তৃতীয় ঘরটাকে গেস্ট রুম করে দেওয়া হয়েছে। পাশে রান্নাঘর আর বাথরুমটাকে জোড়া দিয়ে একটা বিরাট বাথরুম করা হয়েছে। এছাড়াও উত্তম মামার 2টো ব্যক্তিগত গাড়ি আছে, 2টোই খুব দামি। একটা মামি ব্যবহার করে। মামি গাড়ি চালাতে পারে না বলে মামা একটা গাড়োয়ান রেখেছে। বাড়িতে 3টা চাকর, 2টো ঝি আর একটা দিনরাতের কাজের মেয়ে। গোটা বাড়িটা টাকা পয়সার আলোতে ঝলমল করছে। মামার এত রমরমা দেখে আমার মনটা হিংসায় ভরে উঠল। উত্তম মামা মাত্র 2 বছর ব্যবসা করে এমন একটা পেল্লায় বাড়ি বানিয়ে ফেললো। আর আমার বাবা সারাটা জীবন কেরানিগিরি করেও সরকারি অফিস কোয়ার্টার থেকে বেড়াতে পারলো না। মামার বাড়ি পৌঁছে প্রথমেই আমি মামার পা ছুঁয়ে প্রণাম করলাম। কলকাতা শহরে আজকাল ছোটদের কাছ থেকে প্রণাম পাওয়াটা বড় দুর্লভ, তাই মামা বেশ গদগদ স্বরে আমাকে স্বাগত জানালো। আয় আয়, ভেতরে ঢোক, ওইসব প্রণাম টোনাম পরে করিস, আগে একটু জিরিয়ে নে, অনেকদিন বাদে এলি। বাড়িটা চিনতে কোনো কষ্ট হয়নি তো? কতদিন পর তোকে দেখলাম। কেমন আছিস তুই? আমি ভালো আছি মামা, তুমি কেমন আছো? তোমার ব্যবসা কেমন চলছে? ব্যবসা, সেই জন্যই তো তোকে ডেকে নিয়ে এলাম। ব্যবসাটাকে বাড়াতে চাই, বুঝলি, কিন্তু গাড়ির ব্যবসাতে অনেক কাজ, সবসময় এটা সেটা লেগেই থাকে। আমাকে চারিদিক একা সামলাতে হয়, কিন্তু এত বড় একটা ব্যবসা কি আর একা সামলানো যায় তুই বল? তাই তো তোর মাকে বললাম যে তোকে পাঠিয়ে দিতে, তুই আমাকে একটু সাহায্য করবি। তেমন কোনো কষ্টকর কাজ না, শুধু আমার ফাঁকিবাজ কর্মচারীগুলোর উপর নজরদারি রাখা, যাতে ওরা ফাঁকি মারতে না পারে। তুই ওদের উপর নজর রাখলে আমি একটু নিশ্চিন্ত মনে ক্লায়েন্টের সাথে একবার করতে যেতে পারবো। সেদিন ক্লায়েন্টের সাথে আমার মিটিং থাকে, সেই দিন আমার কর্মচারীরা কাজে বড় বেশি ঢিলে দেয়, তাতে ব্যবসায় বড় ক্ষতি হয়। এবারে তুই এসে গেছিস, তুই এবার থেকে লক্ষ্য রাখবি যাতে ওরা আর 1 মিনিটের জন্য ফাঁকি দিতে না পারে। কিরে, পারবি তো? হ্যাঁ মামা, খুব পারবো। এ আর এমন কি শক্ত কাজ, তুমি নিশ্চিন্তে থাকো। তা মামা, মামি কই? মামিকে দেখছি না। তোর মামি একটু বেরিয়েছে, সময় হয়ে এলো, এই এক্ষুনি এসে পড়বে। বলতে বলতেই মামি এসে পড়লো। মামিকে দেখে আমি হাঁ হয়ে গেলাম। বেশ মোটা হয়ে গেছে, অতিরিক্ত সুখে থাকার পরিচয়। মামি এমনিতেই খুব সুন্দরী, তার উপর গায়ের গতি দ্বিগুণ বেড়ে যাওয়ায় রূপ আরও ফুলেছে। প্রেম আবেদন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। মামিকে ভীষণ সুন্দর লাগছে। সাজসজ্জার ধরনও অনেক পাল্টে ফেলেছে। শাড়ি পরেছে, তবে ডিজাইনার। এই এক্ষুনি এসে পড়বে। বলতে বলতে মামি এসে পড়ল। মামিকে দেখে হাঁ হয়ে গেল।
বেশ মোটা হয়ে গেছে, অতিরিক্ত শুকে থাকার পরিচয়। তবে ডিজাইনার ব্লাউজটাও তাই। মামির শাড়িটা স্বচ্ছ ফিনফিনে ফিনফিনে শাড়িটার মধ্যে দিয়ে মামির ধপধপে ফর্সা পেট, গভীর কোমর পরিষ্কার দেখা যাচ্ছে। মামির ব্লাউজটাও বেশ পাতলা আর ছোট। কাপড়টা এতই পাতলা যে ভেতরের বড় পর্যন্ত হালকা বোঝা যাচ্ছে। মামির ব্লাউজটা আবার ব্যাকলেন্স, তাই রেশমের মতো মসৃণ। পিঠটা সম্পূর্ণ। ব্লাউজের সরু সরু দুটো দড়ি পিঠের উপর দিয়ে চলে গেছে। মামি যেন পিছনের দিকটাকেও অতি নিপুণভাবে ফুটিয়ে তুলেছে। মামিকে পুরো বাজারি মেয়েদের মতো দেখাচ্ছে। মামির সুন্দর রূপ মামার ঝকঝকে দুইতলা বাড়ির থেকে অনেক বেশি আকর্ষণীয়। ভেবে পেলাম না মামিকে এমন পোশাকে বাইরে যেতে মামা কি করে অনুমতি দিল। মামাদের রকম সকম খুবই পাল্টে গেছে। আমারটা জেগে উঠতে চাচ্ছে, বারবার জানান দিচ্ছে নিতে হবে এই মেয়েকে, তাহলে শান্তি পাবো। ওরা অতিরিক্ত আধুনিক হয়ে উঠেছে। বুঝলাম এ বাড়িতে থাকতে হলে আমাকেও ওদের সাথে তালে তাল মিলিয়ে চলতে হবে। অতি তাড়াতাড়ি কলকাতায় অত্যাধুনিক সংস্কৃতির সাথে মানিয়ে নিতে হবে। মামারা এখন সমাজের উঁচু মহলের বাসিন্দা। সেই উঁচু মহলে চলতে ফিরতে হলে নিজেকে খুব দ্রুত ওদের উপযোগী করে তুলতে হবে। মামি ঢুকতেই আমি হাসি মুখে প্রশ্ন করলাম, কেমন আছো মামি? এত মুটিয়ে গেলে কিভাবে? আর বলিস না রে, গত বছর আমেরিকা গিয়েছিলাম। ওখানকার জল হাওয়া এত ভালো, এতই তাজা যে 2 মাসেই মোটা হয়ে গেছি। তুই কেমন আছিস? তোকে দেখেও তো মনে হচ্ছে তুই বেশ ওয়েট ফুট অন করেছিস। বাড়িতে বসে থাকলে সবাই মোটা হয়ে যায় মামি। তা ভালোই হয়েছে, ওয়েট গেইন করে তোর চেহারাটা অনেক বেড়েছে। তুই রেস্ট নে, আমি একটু গা ধুয়ে আসি। মামি ঠিকই বলেছে। কলেজে পড়ার সময় থেকে আমি আবার খুব স্বাস্থ্য সচেতন হয়ে পড়ি, যাকে বলে পুরোপুরি পেশি বহুল শরীর। মামা মজা করে বলে দিত, তবে মজার মধ্যে একটা চাপা গর্ববোধ লুকিয়ে আছে এই দেহটাকে নিয়ে। আমার গর্ব কিছু কম নয়। এই বলিষ্ঠ দেহের জন্য এলাকায় সকল মেয়ে মহিলারা আমাকে খুব পছন্দ করে। শরীর বানানোর পর অনেকের সাথে আমি প্রেম করেছি। কয়েকজনের সাথে তো আমি রীতিমতো গভীর সম্পর্কে জড়িয়ে পড়ি। আমার আবার রোগাশোকা কম বয়সী মেয়ের থেকে মোটাসোটা থলথলে রসালো মাঝবয়সী মহিলাই বেশি পছন্দ। আমার চটকে খাওয়ার স্বভাব, ভারী না হলে আমার ঠিক চলে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে একটু বাড়ি ঘুরে দেখার চিন্তায় মামার ঘরের সামনে যাওয়ার সময় ঘরের দরজার দিকে আমার চোখ গেল। দেখি দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে মামি ঘর বোঝাচ্ছে। মামির গায়ে শুধু সায়া ব্লাউজ, খুব আলগা করে সায়াটা বাঁধা, চোখের সামনে একদম খোলা ভাসছে। এদিকে ব্লাউজটার সামনের দিকে চতুর্কোণে গভীরভাবে কাটা। একটু সাইড হয়ে ভালো করে পর্যবেক্ষণ করে প্রথম আর শেষ হুক দুটো খোলা, ফলে বিশাল দুটো অনেকখানি বেরিয়ে আছে। বুকের মাঝে বিরাট, আমার চোখ টানছে। পাতলা কাপড়ের সায়া ব্লাউজ, তাই কাপড় ভেদ করে মামির ধন সম্পত্তিরগুলোর হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে। সকাল সকাল আমার চোখে সুন্দরী মামিকে দেখে আমি কয়েক সেকেন্ডের জন্য থ মেরে গিয়েছিলাম, কিন্তু চট করে নিজেকে সামলে নিয়ে দেখতে থাকি আর হাত নিয়ে আমারটা উপর সেট করি। মামিকে যেদিন পেতে পারবো সকল সুখ ঢেলে দেবো এইখানে। মামি বিছানা থেকে নেমে এসে মেঝেতে বসলো। দেখলাম গায়ের ব্লাউজটা সামনের মতোই পিছন দিকেও চতুর্কোণে কাটা। মামির পিঠটা প্রায় পুরোটাই দেখার মতো হয়ে রয়েছে। কেবল ব্লাউজের এক ফালি কাপড় আড়াআড়িভাবে পিঠের ঠিক মধ্যখান দিয়ে চলে গেছে, বাকি সম্পূর্ণ পিঠটাই পড়ে আছে। মেঝেতে বসে মামি পা নাড়াচাড়া করতে সুবিধা হবে বলে তার সায়াটা হাঁটুর অনেক উপরে টেনে তুলে জড়ো করে রাখলো। মামিরগুলো সাদা মোটা, পা দুটো প্রায় সম্পূর্ণ অনাবৃত হয়ে পড়ল। মামির পা দেখে মনে হলো মুরগির ঠ্যাঙ্গের থেকেও ও দুটো খেতে অনেক বেশি সুস্বাদু হবে। মেঝেতে বসায় মামিকে আরও বেশি সুন্দর করে তুলেছে। মামির ডান দিকের বিশাল আর চওড়া বুকের বাঁ দিকে থেকে গিয়ে পিষতে আরম্ভ করলো। ওর ভারী হলো ভীষণই আরাম মনে হচ্ছে। এইদিকে আমারটা টনটন করে উঠলো। আমি হাতের স্পিড আরও বাড়িয়ে দিলাম। প্রায় 5 মিনিট ধরে এমনভাবে মামিকে দেখতে পেয়ে আমি ভিতর দারুণ পাগল হয়ে পড়লাম। মামিকে খুব ভালো লাগছে তার মুখ থেকে। এর মধ্যে একটা কথাও বেরোয়নি, কিন্তু এভাবে আর কতক্ষণ? আমি অধীর হয়ে উঠলাম। বেশিক্ষণ থাকা যাবে না, কেউ দেখলে অসুবিধা হবে। আজ তো আমি মামার সাথে অফিস যাব, তাই আমিও আর দেরি না করে আমার ঘরের বাথরুমে ঢুকে পড়লাম। এখনই একটা ছোট্ট কাজ সারার ভীষণ প্রয়োজন। বাথরুম থেকে স্নান টান সেরে বেরোতে 9টা বেজে গেল। চটপট
নাস্তা করে উত্তম মামার সাথে অফিসে বেরিয়ে পড়লাম। কাছেই অফিস, গাড়িতে মিনিট 10 লাগলো। সত্যি সত্যি অফিসে আমাকে বিশেষ কিছু করতে হলো না, কেবল ঘুরে ঘুরে অফিসের স্টাফদের উপর নজর রাখা আর মাঝের মধ্যে টেলিফোন ধরা। এভাবে মাস কিছুদিন কেটে গেল। মামির সাথে অনেক ফ্রি, এখন দরকারও আছে সেটা করার জন্য। ভালোভাবে ব্যবসা চলছিল বলে ভালো কাজের পুরস্কার হিসেবে মামা আজ কোনো ভালো রেস্টুরেন্টে ডিনার খাওয়াবে বলে কথা দিল। বিকেলের দিকে চাপ কমে গেল। আমি আর মামা সন্ধ্যা 7টার মধ্যে বাড়ি ফিরে এলাম। বাইরে ডিনার করার জন্য মামা মামিকে আগেই জানিয়ে দিয়েছিল। আমরা গিয়ে দেখলাম মামি বেডরুমের দরজা ভিজিয়ে সাজছে। মামা বেডরুমে ঢুকে গেল। আমিও পোশাক বদলাতে নিজের ঘরে ঢুকে পড়লাম। পোশাক পরিবর্তন করার আগে বাথরুমে গেলাম। বাথরুমের শাওয়ারের তলে কিছুক্ষণ দাঁড়িয়ে শরীরটাকে একটু ঝুরিয়ে নিলাম। তারপর একটা জিন্স আর টি শার্ট গায়ে চড়িয়ে নিলাম। আমার জামা কাপড় পরতে বেশি সময় লাগে না। মামির কিন্তু হয়নি। আমি স্টাডি রুমে গিয়ে কম্পিউটার খুলে ইন্টারনেট সার্চ করতে লাগলাম। আধা ঘন্টা বাদে মামা মামি দুজনেই একসাথে বেডরুম থেকে বেরালো। মামা কালো স্যুট টাই পরেছে। যদিও মামা খুব হাসি খুশি মানুষ, কিন্তু স্যুট পরায় চেহারায় গম্ভীর্য চলে এসেছে। বেশ একটা ভারী কি ভাব। কিন্তু আমার গুরু গম্ভীর মামাকে কেউ লক্ষ্যও করবে না, কারণ আমার সুন্দরী মামিলো একটা গাঢ় নীল রঙের স্বচ্ছ শিফন ডিজাইনার শাড়ি পরেছে, সাথে মানানসই সামনের দিকে চৌকো করে গভীরভাবে কাটা ব্যাকলেন্স ডিজাইনার ব্লাউজ। বুকের মাঝে বিরাট খাসটা অনেকখানি বেরিয়ে রয়েছে। মামি শাড়িটা সেই নিচে পড়েছে, পেট আর কোমরটা সেই খোলা বের করা। মামি মুখে খুব করে মেকআপ ঘষেছে, চোখে মাস্কারা আরও কী সব লাগিয়েছে, ঠোঁটে মেখেছে লিপস্টিক, পায়ে হাই হিল ডিজাইনার জুতো। এক কথায় মামিকে দারুণ দেখাচ্ছে। আমার মনটা আবার লক লক করে উঠল। আমি চটপট নিজেকে সামলে নিলাম। এখন ফুলে গেলে একটা কেলেঙ্কারি হবে। আর এমনিতেও আমি লক্ষ্য করেছি, মামি যতই আজে বাজে খোলামেলা কাপড় চোপড় পরুক, মামার সামনে কিন্তু সতী হয়ে থাকতেই পছন্দ করে। হয়তো সেই কারণে মামা মামির উপর কোনো সন্দেহ করেন না, তাকে এমন আগলা পোশাক আশাকে বাইরে বেড়াতে দেয়। তাই আমি জানি মামার সামনে মামিকে পাওয়ার সুযোগ খুব একটা পাবো না। আমরা মামার গাড়িতে উঠে বসলাম। আমি মামার সঙ্গে সামনের সিটে বসলাম, মামি গিয়ে পিছনের সিটে একা বসলো। আমরা আসলে কোনো রেস্টুরেন্টে নয়, পার্ক স্ট্রিটে একটা নাম করা পাবে যাব। কলকাতার রাস্তাঘাট কোনো কালই খুব একটা ফাঁকা থাকে না, তাই সল্টলেক থেকে গাড়ি করে পার্ক স্ট্রিট পৌঁছতে আধা ঘন্টা লাগলো। পাবে পৌঁছেই মামা ড্রিঙ্কসের অর্ডার দিল, সাথে চাট হিসাবে চিকেন। মামা মামি দুজনেই ভালো মদ খায়। মামাকে তো ট্যাঙ্কির সাথে তুলনা করা যায়। 1 ঘন্টার মধ্যেই 4 প্যাক খেয়ে নিল। এত তাড়াতাড়ি প্যাক শেষ করতে আমি কাউকে কখনো দেখিনি। আমারও মদ খাওয়ার বদ অভ্যাস আছে, তবে আমি মামার মতো অত দ্রুত খেতে পারি না। আমি মদ খাই ধীরে সুস্থে। মামিও আমার মতোই আস্তে আস্তে মদ্যপান করে, তাই 1 ঘন্টায় আমাদের মাত্র 2 প্যাক শেষ হলো। মামা যেমন তাড়াতাড়ি মদ খায়, তেমনি তার তাড়াতাড়ি নেশা চড়ে, তবে সাংঘাতিক কিছু চড়েনি। 1 ঘন্টা বাদে সিটে বসে অল্প অল্প ঢুলতে লাগলো। পরে ঠিক মাঝামাঝি গোল করে একটা ছোট্ট নাচার জায়গা করা হয়েছে, সেখানে কিছু পুরুষ মহিলারা নাচে। মামির শখ হলো সেও নাচবে, কিন্তু মামার মদ ছেড়ে ওঠার কোনো ইচ্ছে নেই। আজ খুব খাটাখাটনি গেছে, শরীরটা ভীষণ টায়ার্ড। তুমি সাগরকে নিয়ে যাও, আমি এই বেশ ভালো আছি। আমার মনটা উৎফুল্ল হয়ে উঠল। ভেবেছিলাম আজ আর কিছুই হবে না, কিন্তু মেঘনা চাইতেই জল। মামির কোমর জড়িয়ে নাচার সুযোগ মামাই আমাকে করে দিচ্ছে, কিন্তু একটা সমস্যা আছে, আমি নাচতে জানি না। ন্যাকা ন্যাকা গলায় নিজের সমস্যার কথাটা জানালাম। মামা, আমার নাচতে যেতে কোনো আপত্তি নেই, কিন্তু মুশকিল হচ্ছে আমি কোনোদিন নাচিনি। আমার কথা শুনে মামা হা হা করে হেসে দিল। আরে ওটা কোনো ব্যাপার না, এখানে কেউ তেমন নাচতে পারে না, তুই খালি কোমর দোলাবি, তাহলেই হবে। এবার মামি বলে উঠল, তোর চিন্তা নেই, তোকে কেউ লক্ষ্য করবে না। সবাই নিজের ডান্স পার্টনার নিয়ে ব্যস্ত থাকে, অন্যরা কে কী করছে কিচ্ছু দেখে না। এমনিতেই জায়গাটা অন্ধকার, তাই তুই যা ইচ্ছে করতে পারিস। মামির কথা লুকোনো অর্থটা বুঝতে আমার সুবিধা হলো না, তবে মামা কিছু ধরতে পারলো না। সরল মনে আমাকে তার বউয়ের সাথে নাচতে পাঠিয়ে দিল। আমি আর মামি গিয়ে নাচতে শুরু করে দিলাম। লক্ষ্য করলাম সত্যি সত্যি কেউ কারোর দিকে নজর দিচ্ছে না, সবাই আপন মনে সঙ্গীর সাথে নাচতে ব্যস্ত। ভালোই অন্ধকার। আমাদের সিটটা ড্যান্স ফ্লোর থেকে বেশ দূরে। ওখান থেকে আমার ধীরে ধীরে মাতাল হতে থাকা মামা
কোনো কিছু দেখতে পাবে বলে মনে হয় না। আমি আর মামি এমন সুবর্ণ সুযোগের পূর্ণ সদ্য ব্যবহার করতে ছাড়লাম না। মামি একদম আমার গা ঘেঁষে নাচতে লাগলো। নাচতে নাচতে বারবার ইচ্ছেকৃত তার বুকটা আমার বুকে লাগিয়ে দিল। আমার বুকে ঠেকিয়ে আমাকে উস্কাতে লাগলো। আমিও কম দামাল নই। নাচতে নাচতে 2 হাত গলিয়ে মামির গায়ে হাত দিলাম। মামি চাপা স্বরে চিৎকার করে উঠল। আরও কাছে সরে এসে একেবারে আমার গায়ের উপরেই উঠে এলো। আমার সুবিধাই হলো, আমি মনের সুখে মামির সাথে নাচতে লাগলাম। মামি সুখের ছোটে 2 হাতে আমাকে চাপড়ে ধরল। আমি আমার বাঁ হাতটা মামির খোলা মাখনের মতো মিশ্রণ। কিছুক্ষণ ধরে মামির পিঠে হাত বুলিয়ে খানি ফিসফিস করে বললাম, এবার ঘুরে গিয়ে আমার দিকে পিছন ফিরে নাচো। অমনি মামি এক আদর্শ সহযোগীর মতো আমার কথা অনুসারে ঘুরে গিয়ে পিছন ফিরে কোমর দোলাতে নাচলো। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে আমার কাজ করলাম। আমাদের নাচ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। ড্যান্স ফ্লোরে স্থির হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মামি আমাকে নিয়ে সুখের সাগরে ভেসে গেল এক অজানায়। কিন্তু এভাবে বেশিক্ষণ ড্যান্স ফ্লোরে এক জায়গায় দাঁড়িয়ে থাকা যায় না। আশেপাশের লোকজনের দৃষ্টি পড়ে যেতে পারে, তবে পড়লেও যে খুব একটা ক্ষতি হবে বলে মনে হলো না। ড্যান্স ফ্লোরে প্রায় সবাইকে দেখলাম নিজের নিজের পার্টনারের সাথে আমাদের মতো করে নাচে, তবে কেউ আমাদের মতো এত নির্লজ্জভাবে নাচানাচি করছে না। তাই আমরা ঝুঁকি নিলাম না, সারা ড্যান্স ফ্লোরটা ঘুরতে লাগলাম। মিনিট 10 এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মামির সঙ্গে ছিলাম। তারপর বেশিক্ষণ হয়ে গেলেই জায়গাটা ছেড়ে দিয়ে অন্য একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ি। আবার সেখানেও বেশিক্ষণ হলে পরে আমরা অন্য কোথাও গিয়ে দাঁড়াই আর কুকর্ম করি। এভাবে প্রায় 1 ঘন্টা ধরে আমি আর মামি সারা ডান্স ফ্লোরটা ঘুরে ঘুরে বেহায়ামি করে গেলাম। 1 ঘন্টা বাদে আমরা আমাদের টেবিলে ফিরে গেলাম। গিয়ে দেখলাম মামা মাতাল হয়ে সিটে বসে ডুলছে। আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে আরও 6 প্যাক মদ গলাধঃকরণ করেছে। আমি আর মামি সিটে বসলাম। ডান্স ফ্লোরে ভিড়ের মধ্যে এতক্ষণ ধরে হুটোপাটি করে দুজনেই বেশ ঘেমে গেছি। মামি এতক্ষণ ধরে আমার কথা পাগলামি করায় কিছুটা হাঁপিয়ে গেছে, বড় বড় নিঃশ্বাস টানছে। দুজনেরই পিপাসা পেয়ে গিয়েছিল, তাই আরও 2 প্যাক মদ খাওয়া হলো। মামাও খেলো। এত মদ খেয়ে মামা প্রায় বেহুশ হয়ে পড়ল। মামিরও নেশা চড়েছে। আমার চিন্তা হচ্ছিল যে এই অবস্থায় মামা তো গাড়ি চালাতে পারবে না, তাহলে বাড়ি যাব কিসে? মামি মুশকিল আসান করে দিল। তোর মামা আর ড্রাইভ করার অবস্থায় নেই, ডিনারের পর ট্যাক্সি ধরতে হবে। মামি চাইনিজ অর্ডার দিল। আমরা ধীরে সুস্থে খেয়ে দিয়ে যখন পাবে থেকে বেরালাম তখন রাত 11টা বাজে। ট্যাক্সি পেতে সমস্যা হলো না, পাবের সামনেই একটা দাঁড়িয়েছিল। আমরা সেটাতে উঠে 11:30টার মধ্যেই বাড়িতে চলে এলাম। দিনরাতের কাজের লোকটা এসে দরজা খুলে দিল। আমি আর ট্যাক্সি চালক মিলে ধরাধরি করে আমার বেহুশ মামাকে একতলার ড্রয়িং রুমের সোফাতে এনে শুয়ে দিলাম। সোফায় তাকে রাখতেই মামা নাক ডাকতে আরম্ভ করলো। মামি ট্যাক্সি চালককে অশেষ ধন্যবাদের সাথে 500 টাকা বকশিস দিল। ট্যাক্সি চালক সালাম জানিয়ে চলে গেল। মামি তার বরের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, আজকে রাতটা তোর মামা এই ঘরেই কাটাক, বুঝলি? এই অবস্থায় ওকে আর দোতলায় তুলে কাজ নেই। আমিও মামির কথায় সায় দিলাম। ঠিক বলেছ, আজ মামা এখানেই ঘুমাক। একটা তো রাতের ব্যাপার, এখন দোতলায় তুলতে গেলে মামার কাঁচা ঘুম ভেঙে যেতে পারে। চলো তাহলে আমরা উপরে গিয়ে শুয়ে পড়ি, অনেক রাত হলো। তাহলে চল, তোর মামা এখানে শান্তিতে ঘুমাক, আমরা উপরে গিয়ে একটু রেস্ট নিই। আমার খুব টায়ার্ড লাগছে, গাটা ভীষণ ম্যাচ করছে। চলো, আমি ঘরে গিয়ে তোমাকে ভালো করে ম্যাসেজ করে দিচ্ছি। ভালো করে ম্যাসেজ করলেই তোমার ম্যাচ ভাব কেটে যাবে। ঠিক বলেছিস, ম্যাসেজ করলে শরীরটা ভালো লাগবে। তাহলে চল, আর দেরি করে কাজ নেই। অভিনয়টা নির্ফোন হলো। দুর্ভাগ্যক্রমে যদি কাজের লোকটা বেডরুম থেকে কোনো শব্দ শুনতে পায় তাহলে সে ভাববে আমি জোরে মেসেজ করাই মামি বুঝি আর্তনাদ করছে। তার মনে তেমন কোনো সন্দেহ জাগবে না। বেডরুমে ঢুকে মামি ঢপ করে বিছানায় শুয়ে পড়ল আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। দরজায় খিল দিয়ে আমি মামির সাথে শুয়ে পড়ি।